আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জিতবে বলছেন মান্না। এদিকে সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে আবারও গণঅভ্যুত্থান করতে পারে বলছেন নূর। জানাবো নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ৩০। পালানোর আগে স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন হাসিনা বলছেন আলাল। এবং সর্বশেষ জানাবো মিত্রদের কয়েকটি আসনে ছাড় দেবে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জিতবে বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা এবং সেই নির্বাচনে বিএনপি জিতবে। তিনি বলেন, অনেকে অনেক কথা বলছে, বড় বড় সভা করছে, কিন্তু মানুষ শেষ পর্যন্ত বিএনপির দিকে তাকিয়ে আছে। 2011 সালের 6 জুলাই তৎকালীন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত হারুন বিপ্লবদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। মান্না বলেন, আমার বয়স 75 বছর, হয়তো আমি 5 থেকে 10 বছর পর বেঁচে থাকবো না। এখন সুস্থ থাকলেও আমি চাই তরুণ প্রজন্ম দায়িত্ব নিক। যদি তারা জ্ঞান ও বুদ্ধিকে গুরুত্ব দেয় এবং আন্তরিকভাবে দেশ গড়তে চায়, তাহলে তারাই পারবে এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে। তিনি বলেন, আমাদের যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত। জয়নুল আবদিন ফারুকের ওপর যে নির্যাতন হয়েছিল তা এক সময় ম্লান হয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গিয়ে যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে, জুলাই আগস্ট 20 দিনের মধ্যে 1,500 মানুষকে হত্যা করেছে, সেটি ভাষায় প্রকাশযোগ্য নয়। এ ঘটনায় ঘৃণা প্রকাশ করার মতো ভাষাও আমাদের হাতে নেই। ছাত্র জনতার আন্দোলন প্রসঙ্গে মান্না বলেন, আলাল বললেন, ছাত্র জনতার অভ্যুত্থান, কিন্তু আমি বলি এটা শিক্ষার্থী জনতার অভ্যুত্থান। কই, এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ মারা যায়নি, সব নিহতই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি নিজেও বগুড়ার মানুষ, সেখানে 11 জন নিহত হয়েছিল, তারা সবাই খেটে খাওয়া সাধারণ মানুষ। সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে বলছেন নূর। সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করা যেতে পারে। জাতীয় নিরাপত্তার জন্য বারবার যেসব আলোচনা আসছে, যেমন পার্বত্য চট্টগ্রাম, দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে অস্থিরতা দেখে আসছি, 50 বছরও সেটা নিরসন করতে পারেনি। তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী কিংবা পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়, সুতরাং আমাদের এখানে একমত হতে হবে কোন কোন জায়গায় ঐক্য থাকবে। নূর বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে কামব্যাক না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে, অন্যথায় তারা কিন্তু বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত 30। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সংঘর্ষে জড়িয়েছে দুই গোষ্ঠীর লোকজন। দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে হওয়া এ সংঘর্ষে সোহরাব হোসেন আবির নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। ভাঙচুর ও লুট করা হয় 5 দোকানে। নিহত সোহরাব চাতলপাড় ইউনিয়নের কাঠালাকান্দি গ্রামের চান মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পদে ছিলেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কাঠালাকান্দি গ্রামের বাসিন্দা চাতলপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে দুপুর 1টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর সমর্থক ছাত্রদল নেতা সৌরভ মিয়া টোটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 30 জন আহত হয়েছেন। আহতরা কিশোরগঞ্জ সদর হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন। আবির খুন হওয়ার পর মোল্লা গোষ্ঠীর লোকজন চাতলপাড় বাজারে প্রতিপক্ষের 5টি দোকান ভাঙচুর ও লুটতরাজ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, মোল্লা গোষ্ঠীর লোকজন সুযোগ পেলেই আমাদের গোষ্ঠীর লোকজনদেরকে মারধর করত। এর জেরে চাতলপাড় বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার সময় মোল্লা গোষ্ঠীর লোকজন বাজারে থাকা আমাদের গোষ্ঠীর লোকজনের দোকানপাট ভাঙচুর ও লুটতরাজ করে। মোল্লা গোষ্ঠীর মোনাহার
হোসেন বলেন, অতর্কিত হামলা করবে দুপক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে তারা আমাদের গোষ্ঠীর সোহরাবকে টেটা দিয়ে আঘাত করে হত্যা করে। চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পুরনো বিরোধের জেরে দুপুরে চাতলপাড় বাজারে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোল্লা গোষ্ঠীর সোহরাব নিহত ও উভয় পক্ষের কমপক্ষে 30 জন আহত হন। নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পালানোর আগে স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন হাসিনা, বলছেন আলাল। শেখ হাসিনা পালানোর আগে তার আত্মীয় স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, কোনো গণমাধ্যমে তথ্য আসে নাই, অথচ এই তথ্যটা আরও বেশি প্রচার হওয়া দরকার ছিল। শেখ হাসিনা 2 আগস্ট তার আত্মীয় স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন যে তোমরা যেভাবে পারো দেশ ছেড়ে চলে যাও, দেশ থেকে বিদেশে পালাও। যে কারণে তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হয়নি, সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশে নতুন করে রাজনৈতিক জোট পাকানোর চেষ্টা করা হচ্ছে। তাই যারা আন্দোলনের সঙ্গে ছিল এবং যে যুবকরা নতুন দল গঠন করেছে তাদের সংশোধন হওয়ার জন্য বলি, এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, এই আন্দোলনের সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিল। যুবদলের সাবেক এই সভাপতি বলেন, সবচেয়ে বেশি শহীদের সংখ্যা বিএনপিতে, সবচেয়ে বেশি আহত সংখ্যা বিএনপিতে, সবচেয়ে বেশি ঘুমের সংখ্যা বিএনপিতে, কিন্তু আমরা এই কৃতিত্বের দাবি করি না। আমরা মনে করি বিএনপি এটা করা উচিত ছিল, করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন একটি মিথ্যা মামলায়, নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও শেখ হাসিনা যখন পালিয়ে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, আজ শান্তির দিন, সে কেউ প্রতিহিংসায় মেতে উঠবেন না, কেউ অন্যায় করবেন না। দিস ইজ খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়ার সৈনিক জয়নুল আবদিন ফারুক জিয়ার সৈনিক আমরা, তাই আমাদের সেই লক্ষ্য সামনে রেখে এগিয়ে যেতে হবে। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশে নতুন আরেকটা রঙ্গিলা বাক্স নিয়ে হাজির হয়েছে। এই রঙ্গিলা বাক্সটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি যেসব দেশে আছে সেই সব দেশগুলোতে কোনো একটি দেশে স্থিতিশীল সরকার নেই, স্বাভাবিক গতির সরকার নেই। বেলজিয়াম ও ইসরায়েলের আছে। ইসরায়েলের নাম বললে আর কোনো দেশের কথা বলা লাগে না। এই পিআর পদ্ধতি নির্বাচনের আরও অনেক ব্যাখ্যা রয়েছে। তবে একটা জিনিস সবাইকে পরিষ্কারভাবে বুঝতে হবে, তা হলে একটি পুরাতন বিল্ডিং ভেঙে ফেলতে হলে তার আগে ওই জায়গায় কী করবেন সেটার পরিকল্পনা নিতে হবে। এখন বিল্ডিং ভেঙে ফেললেন, কোনো পরিকল্পনা নাই, তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আর ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টি টর্নেডো হয়। সেই টর্নেডো ঝড়ের প্রত্যাশা নিয়ে পিআরের পক্ষে কারা কারা আছেন সেটা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। মিত্রদের কয়টি আসনে ছাড় দেবে বিএনপি? আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ধরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের উঠোন বৈঠক, জনসমাবেশ সহ নানা কর্মসূচি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদল ও জোট নেতাদের অনেকেই এখনও নিজের আসন নিয়ে দোদুল্যমান অবস্থায় রয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ 17 বছর রাজপথে সক্রিয় ভূমিকায় থাকলেও নির্বাচনী আসন নিয়ে অনেকটা অনিশ্চয়তায় মিত্ররা। এজন্য এখনই বিএনপির কাছ থেকে আসন সমঝোতার নিশ্চয়তা চায় তারা। অন্ততপক্ষে মৌখিক আশ্বাস পেলেও নির্বাচনের আসনে তারা কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মিত্র দলগুলোর একাধিক শীর্ষ নেতা। বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে মিত্রদের চলমান ধারাবাহিক বৈঠকেও এসব বিষয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। সম্প্রতি অনুষ্ঠিত লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর হতে পারে আসন ভাগাভাগি। নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের কার্যক্রম শুরু হলে তো এই প্রক্রিয়া হবে। আমরা সে জায়গায় এখনও আসেনি। যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা হবে এই বিষয়গুলো উঠে আসবে, সবার সঙ্গে আলাপ আলোচনা করা হবে। লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা বিএনপির সঙ্গে রাজপথে ছিল তাদের সঙ্গে আবার কথাবার্তা বলছি। আমাদের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু নির্বাচন বলে কথা নয়। 31 দফা ও সংস্কারের বিষয়ে যে ঐক্যমত্য তা কিভাবে আগামী দিনে বাস্তবায়ন করব, নির্বাচনে জনগণ যদি আমাদের রায় দেয় সবাই মিলে এটি বাস্তবায়ন করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।